ওবায়দুল কাদের সাহেবের মতো মানুষ আমার হাত ধরে এইভাবে বলছে, হ্যাঁ যাবো, হাত ধরে বলছে, রনি প্রধানমন্ত্রী তোমার টক শো দেখেন তো তুমি আমার ব্যাপারে মাঝে মধ্যে বইল। এই যে সম্পর্কের কারণে সবাই আমাকে টিটকারি করতো যে তোমার এইরকম একটা অবস্থা ছিল, তুমি আওয়ামী লীগ ছেড়ে কেন গেলা, তুমি তো মন্ত্রী হতা, বড় এমপি হতা, বড় পোর্টফোলিও পেতা, সালমান এফ রহমান হওয়ার আকাঙ্ক্ষা আমার কোনো দিনই হয়নি। টাকা পয়সা মাসাল্লাহ আমাদেরও দুটো ডাল ভাত খাওয়ার জন্য যা দরকার আছে, এরপরে আর লাগে না আলহামদুলিল্লাহ। তবে যারা ক্ষমতা থেকে চলে গেছেন তারা মানুষের অভিশাপে চলে গেছেন। আমি 9 দিন রিমান্ডে ছিলাম। প্রতি রাতে যেভাবে কান্নার আওয়াজ, এই যে আমিনুলকে বিএনপি ধরে নিয়ে মারতো, নূরকে যেভাবে মেরেছে আমাদের চোখের সামনে, আমরা সবাই নার্ভাস থাকতাম। আমরা ওয়েস্টার্ন কালচারে দেখুন জয় কথাবার্তা বলছিল তো অনেকের সহানুভূতি আসছিল, কিন্তু হাতে যেই দেখলো ট্যাটু আঁকা, গেঞ্জি পরে ট্যাটু আঁকা, সঙ্গে সঙ্গে কিন্তু তার সম্পর্কে নানা রকম সমালোচনা আসে। বা সোহেল তাজ ইজ এ কাইন্ড হার্টেড, গুড হার্টেড ম্যান, তো কিন্তু দেখা গেল যে তিনি এইভাবে সবসময় মাসেল দেখান, পেশি দেখান, তো এই জিনিসগুলো সমাজ নিতে পারে না, যে না ওনার আসলে রাজনীতি করার দরকার নেই, উনি ব্যায়াম করলেই ভালো হয়। আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকারের কথা, যেটি 7 দিন পেরোলো, সময় খুবই কম। আমাদের আন্দালিব রহমান পার্থ বলেছেন যে তাদেরকে গ্রেস পিরিয়ড দিতে হবে, সময় দিতে হবে, এবং দেশের মানুষ তাদেরকে সময় দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু পথ তো অনেক পিচ্ছিল। এই যে প্রশাসন আছে, সিভিল প্রশাসন কিংবা পুলিশ প্রশাসন, এটি তো পচে গেছে একেবারে। এই প্রশাসনের উপর ভর করে তারা সামনে এগোবে কি করে? মানে এই পিচ্ছিল পথ, এই পিচ্ছিল পথে তারা গাইডলাইন দেবে কি করে? কি বলবেন আপনি? জনাব পার্থ তিনি কি মনে করেন আমি বলতে পারি না, কিন্তু আমি মনে করি যে এই সরকারে যারা আছেন কর্তা ব্যক্তি, তাদেরকে কোনো বিষয়ে পরামর্শ দেওয়ার মতো কোনো যোগ্যতা এবং অভিজ্ঞতা, সাহস কোনোটাই আমার নেই। জ্ঞানের সবচেয়ে বড় সমস্যা হলো আপনার চেয়ে যারা অভিজ্ঞ জ্ঞানী গুণী ব্যক্তি, তাদেরকে কোনো পরামর্শ দেওয়া এটা মারাত্মক অপরাধ। তা আমি সেই অপরাধটা করতে যাব না। আমি শুধুমাত্র যে কাজটি করতে চাই বা বলতে চাই সেটা হলো কতগুলো তথ্য এবং উপাত্ত যা ঘটছে এই সমাজে, যেগুলো আমি দেখছি, জনাব পার্থ হয়তো সেগুলো দেখছেন না, আবার উনি যেগুলো দেখছেন আমি হয়তো সেগুলো দেখছি, সবগুলো হয়তো দেখছেন না, রাইট, দেখছেন না। তা ওনার হলো উনি যদি আমাকে বলেন যে মিস্টার রনি আপনার এই এই জিনিসগুলো আমি দেখেছি, না ইট ইজ আপ টু ইউ। তো সেই দিক থেকে ইংরেজিতে আমাদের দুটো শব্দ আছে, লয় আমরা ব্যবহার করি, ম্যালিস অ্যান্ড প্রিজুডিস। তো আমি বা জনাব পার্থ আমরা যে কথাগুলো বলছি এখানে, এর সঙ্গে আসলে আমাদের কোনো ম্যালিসও নেই, প্রিজুডিস নেই। আমরা দুজনই খুব অল্প বয়সে সংসদ সদস্য হয়েছি এবং আমি 3rd জেনারেশনের পলিটিশিয়ান, মানে 3য় জেনারেশনের পলিটিশিয়ান। তো পার্থ সাহেবও তার 2য় জেনারেশন বা 3য় জেনারেশন পলিটিশিয়ান। ফলে আমরা মন্ত্রী, এমপি, রাষ্ট্র ক্ষমতা এগুলো অনেক আগে থেকে দেখে আসছি। টাকা পয়সা মাসাল্লাহ আমাদেরও দুটো ডাল ভাত খাওয়ার জন্য যা দরকার আছে, এরপরে আর লাগে না আলহামদুলিল্লাহ। আমাদের সালমান এফ রহমান হওয়ার আকাঙ্ক্ষা আমার কোনো দিনই হয়নি। 80-র দশক তো তিনি খুব পজিটিভ ছিলেন, মানে একেবারে হিরো ছিলেন। আর তখন আমি ইনকিলাবে চাকরি করতাম। তো তখন আমার কাছে মনে হয় না যে সালমান সাহেবের মতো আমার একটা গাড়ি দরকার, অত বড় একটা অফিস দরকার। আমার কাছে আমি যেটা পরিশ্রম করতে চাই আলহামদুলিল্লাহ। তো সেই দিক থেকে যে বক্তব্যটা সেটা হলো, এই সমাজে আমাদের বাঙালির কতগুলো কালচার আছে। এই সমাজে এখনও বেয়াদবি পছন্দ করা হয় না। মুরব্বীদের সামনে কেউ সিগারেট খেলো, সে যত বড় হোক না কেন, গ্রহণযোগ্যতা পায় না। আমাদের সমাজে এখনও পায়ের ভুর পা তুলে ক্রস লেগটা পছন্দ করে না। আমরা ওয়েস্টার্ন কালচারে দেখুন জয় কথাবার্তা বলছিলেন তো অনেকের সহানুভূতি আসছিল, কিন্তু হাতে যেই দেখলো ট্যাটু আঁকা, গেঞ্জি পরে ট্যাটু আঁকা, সঙ্গে সঙ্গে কিন্তু তার সম্পর্কে নানা রকম সমালোচনা আসে গেল। বা সোহেল তাজ ইজ এ কাইন্ড হার্টেড, গুড হার্টেড ম্যান, তো কিন্তু দেখা গেল যে তিনি এইভাবে সবসময় মাসেল দেখান, পেশি দেখান, তো এই জিনিসগুলো সমাজ নিতে পারে না, যে না ওনার আসলে রাজনীতি করার দরকার নেই, উনি ব্যায়াম করলেই ভালো হয়। তো এই জিনিসগুলো বাস্তব অবস্থা হচ্ছে। এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদেরকে বুঝতে হবে যে সমাজে মিসক্রিয়েন্টস বলতে ইংরেজিতে যে শব্দ, এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, এরা কিন্তু নেমে গেছে। বহু মানুষ যাদের নাম আওয়ামী লীগের খাতায় আছে কোনো কমিটিতে, একেবারে ভদ্রলোক মানুষ, তাদের জায়গা সম্পত্তি দখল করার জন্য, ভয় দেখানোর জন্য, চাঁদা আদায় করার জন্য লক্ষ লক্ষ পয়েন্টে প্রতিদিন লক্ষ লক্ষ ঘটনা ঘটছে। এটির জন্য পুলিশ, জনসচেতনতা, রাজনৈতিক দলগুলো এবং একটা যাকে বলা হয়
অবাধ মত প্রকাশের স্বাধীনতা না থাকলে এই সমস্যাগুলো মানে একেবারে বোম ব্রাস্টিং হয়ে যাবে। আওয়ামী লীগ সামাল দিতে পেরেছে দীর্ঘদিনের কারণ হলো অলমোস্ট 35% জনসমর্থন তাদের ছিল এবং মিলিটারি, জুডিশিয়ারি, সিভিল সার্ভিসে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সবাই তাদেরকে আনুগত্য প্রকাশ করে তাদের হুকুম মান্য করেছে। কিন্তু এই যে বর্তমান সরকার, তারা বিশ্বস্ত জুডিশিয়ারি, বিশ্বস্ত মানে আওয়ামী লীগের মতো বিশ্বস্ত প্রশাসন তারা আশাই করতে পারে না। আর তাদের আওয়ামী লীগের মতো কর্মী বাহিনী নেই, ছাত্রলীগ নেই, যুবলীগ নেই। তারপরে আওয়ামী লীগ যেভাবে খুব টার্গেট করে করে যেভাবে দমন পীড়ন করার জন্য ট্রেন আপ হয়েছিল, তারা বুঝেছিল যে না, পার্থকে যদি মেন্টালি, ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি দুর্বল করতে হয় তাহলে তার কোন দুর্বল জায়গায় হাত দিতে হবে, তার কাছে সেই তথ্য ডাটা ছিল। তো সেই কাজগুলো তারা করেছে, নেতৃত্ব শূন্য করার চেষ্টা করেছে এবং সবার শেষে যখন মনে করেছে তাকে পিক আপ করবে তখন তাকে কিন্তু পিক আপ করে জেলখানাতে নিয়ে গেছে। সেম ফর মি, আমার ক্ষেত্র মির্জা ফখরুলকে কখন ধরতে হবে, কখন ছাড়তে হবে, কখন আদর করতে হবে, ও সব তার জানা ছিল। তো একটা নেতৃত্বের যে জায়গাটা, সেই জায়গাটা আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে এবং এই নেতৃত্ব ধ্বংস করার জন্য তাদের সমস্ত যোগ্যতা ছিল, যেটি এই এখন যারা আছে তাদের সেই মেশিনারিও নেই। তারা ইচ্ছা করলে প্রতিটি ইউনিয়নে বিএনপির কয়জন নেতা আছে, আওয়ামী লীগের কয়জন নেতা আছে, কারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস পরিচালনা করছে, এই জিনিস জানতে তাদের আরও 20-50 বছর গবেষণা করতে হবে। কিন্তু তাদের পেছনে তো বড় শক্তি হচ্ছে দেশের জনগণ আছে। না, এটা একটা প্রথমত তাদের পিছনে কোনো কিছুই নেই। যেটা জনাব পার্থ যেটা বললেন যে ইটস এ ব্লেসিং অফ অলমাইটি। এখন যারা আসছেন তাদের প্রতি আল্লাহর কতটা দয়া করুণা এটা আল্লাহ রব্বুল আলামিন জানেন, আমি বলতে পারবো না। তবে যারা ক্ষমতা থেকে চলে গেছেন তারা মানুষের অভিশাপে চলে গেছেন, দুর্বিষহ অভিশাপ, বোবা কান্না। যেটাকে আপনাকে আমরা বলি যে দুটো শব্দ আছে, একটা হলো মজলুম, মানে ক্ষমতাধর লোকজনের অত্যাচারে যখন মানুষ অসহায় হয়ে পড়ে এবং আল্লাহ ছাড়া কোনো উপায় থাকে না, ফিজিক্যালি আপনি টর্চার করলেন, এটিকে বলা হয় মজলুম। যেমন জনাব পার্থ সাহেব মজলুম হয়ে পড়েছিলেন, তার আসলে কিছু করার ছিল না। আমি একটু বলি ভাই, আপনার কথা মাঝখানে, এই যে মজলুমের কথাটা, ভাই আমি 9 দিন রিমান্ডে ছিলাম। প্রতি রাতে যেভাবে কান্নার আওয়াজ, এই যে আমিনুলকে বিএনপি ধরে নিয়ে মারতো, নূরকে যেভাবে মেরেছে আমাদের চোখের সামনে, আমরা সবাই নার্ভাস থাকতাম। শিমুল বিশ্বাস বয়স 65, মানে মানে ওনার গায়ে হাত দেয়নি, কিন্তু এই যে অপমান, বাচ্চা বাচ্চা ছেলেরা ডেকে নিয়ে চোখ বেঁধে হাতে হ্যান্ডকাফ নিয়ে, মানে আমরা সারা রাত ঘুমাতাম না যে কার নাম কখন ডাকে, এবং সারা রাত আমরা ঘুমাতাম না, কেউ হয়তো মগের মধ্যে হাত দিয়ে রাখছে, কেউ হয়তো চিল্লাচ্ছে, কেউ হয়তো কাঁদছে। সে একটা বিভীষণ, মানে এই যে বললো যে মুজলুম, আমি 9 দিন এটা আই উইটনেসড ইট। ভাই প্লিজ ক্যারি। এখন এই মজলুম মানে যাকে ফিজিক্যালি টর্চার করা হয় বা সে কোনো ফিজিক্যাল টর্চার দেখে, এটাকে বলা হয় মজলুম। আর একটা শব্দ আছে মাহরুম, মানে কাউকে অপমান করা হয়, সম্মানিত লোককে অপমান করা হয়। এখন ধরুন তাকে মারেনি, কিন্তু তাকে এভাবে ইনসাল্ট করা হয়েছে, এমন সব প্রশ্ন করা হয়েছে, সে আল্লাহর কাছে কেঁদে দিয়েছে। হি ওয়াজ ক্রাইং টু অলমাইটি আল্লাহ, এটাকে বলে মাহরুম। আর হয়েছিল না ভাই, হ্যাঁ, এটিকে বলা হয় মাহরুম। তা আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে মাহরুম করে দিয়েছিল, অনেক মানুষকে মজলুম করে দিয়েছিল। আমি জাস্ট একটা ছোটো উদাহরণ দিই। 1962 সন থেকে আমার একটা বাড়ি, ছোটো বাড়ি, গ্রামের বাড়ি, কোনো এটা অর্থনৈতিক বিষয়ে আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমার মার স্মৃতি, আমার বাবার স্মৃতি, আমার ভাইদের স্মৃতি, ওই বাড়িতে, সেই বাড়িটা যখন বুলডোজার দিয়ে ভেঙে অন্ততপক্ষে 50,000 লোকের সামনে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো, 3 মাস যাবৎ আমরা কেউ ঘুমাতে পারিনি। আমি, আমার স্ত্রী, আমার বাসর হয়েছে ওখানে, বিয়ে হয়েছে এখানে, আমার ভাইদের জন্ম হয়েছে এখানে। এই যে আমার যে কান্না, সেই কান্নার প্রেক্ষিতে আমি যখন আওয়ামী লীগের কোনো নেতার বাড়ি দেখছি যে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, তখন আমার সামনে, আমি এত বড় মহামানব হইনি, আমার সামনে শুধু ওই আমার বাড়ি ভাঙার দৃশ্যটা সামনে চলে আসছে। তো এইরকম অনেক অপরাধের কারণে এই যে অভ্যুত্থানটি, এটা হওয়ার কথা ছিল না। এর কারণ হলো এই অভ্যুত্থানটির জন্য তাদের দাবি ছিল ভেরি সিম্পল, আমরা কোটার পরিবর্তন চাই, সাম্যতা চাই, এটি বাড়তি ছিল। তারা এটাকে তাচ্ছিল্য করেছে, যেভাবে পাকিস্তানিরা তাচ্ছিল্য করেছে। পাকিস্তানিরা বলেছে যে এই বাঙালি লুঙ্গি পরে হাঁটে, এদের কোনো শক্তি নাই, উই আর দ্য 7th বিগেস্ট লার্জেস্ট আর্মি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পাকিস্তানিরা বলেছিল। আমাদের মধ্যে পাঠান আছে, আমাদের বালুচ আছে, যারা পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা জাতি। আর এই ভেতো বাঙালি, তারা সারাদিন পান্তা ভাত খায়, বিচি কলা খায়, আর সারাদিন নাট ডেকে ঘুমায়, ওরা কিসের যুদ্ধ করবে?
এবং সেই তাচ্ছিল্যের জবাব আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার মাটিতে যেভাবে দিয়েছেন, ওটা যদি 9 মাস হয়, এখানে 9 দিনও নয়, ঠিক আমার মনে হয় যে 2-3 ঘন্টার মধ্যে। আমি তো জনাব পার্থ তখন জেলে ছিলেন, 5 তারিখের কথা বলবেন। হ্যাঁ, 5 তারিখে আমি বাইরে ছিলাম। আমি বাসা থেকে বের হয়েছি 10টা থেকে 12টা পর্যন্ত আমি ঢাকা শহরে দেখেছি। আমি একটা জায়গাতে জনগণ দেখিনি, কোনো লোকজন ছিল না, এবং আই ওয়াজ অ্যাবাউট টু, আমাকে গুলি করার মতো পর্যায়ে। আমি রিক্সায় করে যাচ্ছি, দূর থেকে পুলিশ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সারা শরীর ভিজে গেছে। মানে আমার ভাগ্য ভালো যে ওর সামনে থেকে একটা আর্মির গাড়ি যাচ্ছিল, যদি তা না হতো আমাকে গুলি করে দিত, এত অ্যাঙ্গার ছিল পুলিশের। তো যাই হোক, হঠাৎ করে এই 1টার পর থেকে খবর আসা শুরু করলো, এখান থেকে লোক আসছে, ওখানে মিছিল হচ্ছে, যা কিছু হচ্ছে, এবং 3টার মধ্যে গণ অভ্যুত্থান। তাহলে আপনি চিন্তা করুন যে আমার দৃষ্টিতে 2 ঘন্টার মধ্যে, অনলি 2 ঘন্টার মধ্যে গণ অভ্যুত্থান হয়েছে। এরপরে দেখুন গণভবনে যে দৃশ্য আমরা দেখেছি, তারা দুপুরে খাবেন, এই জন্য শাহী খাবার প্রস্তুত হয়েছে, সেই বুফে খাবার, সেই বিভিন্ন সে রাজস্বিক যারা বাবুর্চি তারা রান্না করেছে, কত পদের খাবার, মুরগির রান, পোলাও, কুরমা, রোস্ট, কত কিছু রান্না হয়েছে, এবং সবাই মিলেমিশে খাবেন। তারা সেগুলো মুখে দিতে পারেননি, তারা সেখান থেকে সব পালিয়ে গেছেন, এবং সব কিছু গরম টাটকা মনে হয় এইমাত্র চুলা থেকে নামিয়ে টেবিলে রেখেছে। আর ওই খাবারগুলো অভ্যুত্থানকারী ওরা কোনোদিন ভাবে নাই যে ওদের জন্য গণ অভ্যুত্থানের এই যারা আছে তাদের জন্য রান্না করা জিনিস, একদম গরম গরম সেই খাবারগুলো তারা খেয়েছে। তো এই যে জিনিসগুলো, যে এই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে কত কিছু ঘটান, এই শিক্ষাটা আপনি এখন পর্যন্ত, আমি যদি ভবিষ্যতে, আমার জানি না আমার ভাগ্যে রাজনীতি করার কোনো বা ভবিষ্যতে কোনো রাজনৈতিক পদ পদবি পোর্টফোলিও আমার তকদিরে আছে কিনা আমি জানি না, কিন্তু বিশ্বাস করেন আমার যখন আমি মনে করি একজন এমপি, একজন মন্ত্রী, একজন প্রধানমন্ত্রী আমাকে বানানো হবে, এবং এই যে এরকম একটা বিভৎস পরিণতি আমার কপালে আসবে। এখন একজন আওয়ামী লীগের লোকজন নেই যার অন্তরে ভয় নেই। একজন খুব অনেস্ট আওয়ামী লীগ নেতা আমাকে টেলিফোন করলেন, আমি জানা মতে A to Z অনেস্ট। তা আমি বললাম যে আপনি ঠিক আছেন? তো বলে যে তোমার কি মনে হয় আমি কি ঠিক থাকবো? তাই আমি বললাম যে আপনি তো অনেস্ট মানুষ, আপনার তো ঠিক থাকা উচিত। বলে না আমি ঠিক আছি বলে সে ফোন রাখছে। রাখার পরে একটু পরে আবার ফোন করছে, ফোন করে বলে যে আমি আসলে তখন আসল কথাটা বলতে পারিনি, তোমার ভাবি আমাকে বলছে তোমার সাথে ফোনে কথা বলার জন্য, আই মাইট হ্যাভ সাম প্রবলেম, তাহলে আমি যেন তোমার সাহায্য চাই, এই জন্য তোমার ভাবি বলছে। তো তুমি আমাকে এমনভাবে সম্মান করছিলে, আমার যে সমস্যা, আমি যে ভয় পাচ্ছি, এই কথাটা আমি বলতে পারিনি। তো এই কথা শোনার পরে আমার আজ মনে হলো যে আজ যদি আমি আওয়ামী লীগের, আমাকে অনেকে 2014 থেকে সবাই বলেছে যে ইউ হ্যাভ ডান এ হিউজ মিস্টেক, তুমি শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ জন ছিলে, শেখ রেহানা তোমাকে পছন্দ করতো, জয় মানে জয়কে তো সবাই মামা সার সুর বলে, টেরিবল অবস্থা, খুব অল্প লোক আওয়ামী লীগের মধ্যে জয়কে তুমি তুমি করে বলতো, এবং জয় অ্যাকসেপ্ট করতো সেই জিনিস, তার মধ্যে আমি একজন। তো আমার এইরকম একটা সময় ববি এরা মানে মনে করতে যায় আমি তাদের বড় ভাইয়ের মতো, এবং আমার ভক্তরা, আজ পার্থ যেভাবে আমার ভক্ত, ঠিক ওরকম ববি জয়েরও আমার ভক্ত। না, আমি তো বেশি ভক্ত। যাও ওই টোটাল পরিবারটা, শেখ হাসিনা মানে ওনাকে জাহাঙ্গীর কবির নানক তাদেরকে বলতেন যে রনি আজকে যে লেখা লিখেছে, যাও পত্রিকা পড়ে আসো, তারপরে আমার সাথে কথা বলো, আজকে যে রনির লেখা পড়েছো, এই বড় বলো, তারা আবার দৌড়ে আমার কাছে চলে আসতে, তারা জাহাঙ্গীর কবির নানক পড়ার অভ্যাস নাই। মান্নান সাহেব, যে কালা মান্নান, খুব মানে ডেয়ারিং লোক ছিলেন, কালা মান্নান, বগুড়ার কালা মান্নান, খুব বড় নেতা, এবং সেই এরা এত অহংকারী, এরা মানে অন্য এমপিদের সালামও নিতেন না, এত বড় অহংকারী। বাহাউদ্দিন নাসিম সাহেবের মতো। তো কালাম মান্নানকে একদিন প্রধান, এদিকে আসো, আজকে যে রনি লিখছে বাংলাদেশ প্রতিনিধিরা পড়ছো, তো ডরের ছুটে বলছে যে আচ্ছা আমার একটা কথা বলো, তোমার ভাই এত পছন্দ করে আমারে পছন্দ করলো না কেন? আচ্ছা এনিওয়ে, এটা আমি এটা আবার আমাদেরকে এখন যেটা আছে আমি এটা পরবর্তী পর্বে বলবো, এরপরও আপনি ছাড়লেন কেন দলটি? আচ্ছা এনিওয়ে আমি বলতেছি। তো ওইভাবে কালাম মান্নান সাহেবকে যে প্রধানমন্ত্রী যাইতে চাই, আজকে রনি লেখাটা পড়ছো, তো বলতেছে যে জি আপা পড়ছি। তো বলে আসো আমার এখানে আসো, বলে প্রধানমন্ত্রী দৌড়ে এসে আমার কাছে আসছে, বলে আমি তো ডরের ছুটে বলছি তোমার লেখা পড়ছি, কিন্তু আমি তো আসলে পড়ি নাই, কি লিখছো? আমি বললাম যে শেখ কামালের ব্যাংক ডাকাতি নিয়ে ইতিহাসটা লিখছি, এই কাহিনী। ও মাই গড! এখন তারপরে সে জেনে প্রধানমন্ত্রীর কাছে গেল। তো এরকম ওবায়দুল কাদের সাহেবের মতো মানুষ আমার হাত ধরে এইভাবে বলছে, হ্যাঁ যাবো, হাত ধরে বলছে রনি প্রধানমন্ত্রী তোমার টক শো দেখেন, তো তুমি আমার ব্যাপারে মাঝে মধ্যে বইলো। তো এখন এই যে সম্পর্কের কারণে সবাই আমাকে টিটকারি করতো যে তোমার এইরকম একটা অবস্থা ছিল, তুমি আওয়ামী লীগ ছেড়ে কেন গেলা, তুমি তো মন্ত্রী হতা, প্রধানমন্ত্রী হতা, মানে মন্ত্রী হতা, বড় এমপি হতা, বড় পোর্টফোলিও পেতা।
তা আমার আসলে 2014 সাল থেকে কখনোই মনে হয়নি, ইভেন পার্থর সঙ্গে আমার একান্ত আলাপ আলোচনা হয়েছে, আমার কখনো আমি নিজের ফ্রাস্ট্রেশন ব্যাখ্যা করিনি। আজকের এই ঘটনা দেখার পরে আমার কাছে মনে হয় যে আল্লাহ আমার প্রতি কতটা দয়া করেছেন, কতটা আজ আমাকে এখানে আমি আসতে পারতাম না। জি, এই হলো আমার বক্তব্য। অসংখ্য ধন্যবাদ।